ঘোর জঙ্গলে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মধ্য দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে বাস চলছে নিরবিচ্ছিন্নভাবে। ঘন ঘন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আলোর রেখা দেখা যাচ্ছে, যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে। এমন শুনশান রাস্তা পেরিয়ে লোকালয় পেতে আরও বোধহয় ঘণ্টাখানেক যেতে হবে। বাইরের আবহাওয়া যথেষ্ট ঠান্ডা। দ্রুত গতিতে গাড়ি চলায় খোলা জানালা দিয়ে বাতাস একদম তীরের মতো নাকে মুখে এসে লাগছে। আকাশের এবার বেশ শীত লাগছে, কিন্তু সে জানালা চাপাতে পারছে না, তাকে চাপাতে দেয়া হচ্ছে না। প্রিয়া জানালা ঘেঁষে জানালার কাঁচে মাথা ঠেকিয়ে নিষ্পলক তাকিয়ে আছে বাইরের দিকে। আকাশ বেশ কয়েকবার উকি দিয়ে বাইরের সৌন্দর্য দেখতে চাইল। কি এমন সৌন্দর্য থাকতে পারে এই ঘোর অন্ধকারে, যার কারণে এই হিম করা শীতল বাতাসের মধ্যে ও জানালা আটকাতে দিচ্ছে না মেয়েটা। যতবারে বাইরে তাকিয়েছে, ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছু তার নজরে পড়েনি। প্রিয়াকে এর মধ্যে 2 থেকে 3 বার কাছে নিতে চেয়েছে, বুকে জড়িয়ে রাখতে চেয়েছে, মেয়েটা মোটেই কাছে আসছে না। রাগ করেছে সেটা তার মুখ ফুলানো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু সেটা ঠিক কী কারণে আকাশের হিসেব মিলছে না। আকাশ হতাশ চোখে তাকিয়ে রইল। প্রিয়া রীতিমতো শীতে কাঁপছে, তবু জেদের কাছে হার মানবে না। খোলা চুলগুলো এলোমেলো হয়ে পাখির বাসায় পরিণত হচ্ছে এক প্রকার। বাতাসের তোরে ফর্সা ধবধবে মুখখানা লাল হয়ে গেছে। বিরক্ত মুখে আরও একবার বাহু ধরে টেনে আনলো এদিকে। হাত বাড়িয়ে বন্ধ করতে গেল জানালা। সে একই রণমূর্তি ধারণ করলো প্রিয়া। আকাশের হাত তো ছাড়িয়ে নিলই, বাচ্চাদের মতো জানালার আঁকলে ধরে রইল। আকাশ এবার নিজের উপর বেশ মায়া হলো। ভালোবাসায় আসলে মান সম্মান থাকতে নেই, রাখতে চাইলেও থাকে না বোধ হয়। পুরুষ মানুষের ক্ষেত্রে কথাটা আরও প্রযোজ্য। এই যেমন এ জীবনে সে কি কখনো ভেবেছিল এরকম 7-8 বছরের ছোট এক মেয়ের প্রেমে পড়বে? ভাবেনি। প্রেম যে তার জীবনে আসবে এটা ভাববারই বোধহয় সময় ছিল না, তবুও সে প্রেমে পড়েছে। একেবারে ভয়াবহভাবে প্রেমের খাদে পিছলে পড়েছে। ভালোবাসি এখনো বলেনি, অথচ ধুরন্ধর পাকনা মেয়েটা ঠিক সেটা ধরে ফেলেছে। এখন তাকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরানোর ধান্দায় আছে। না হলে আকাশ এহনাজ চৌধুরী সে কিনা এইটুকুন একটা মেয়েকে দেখার জন্য রাত বিরাতে লুকিয়ে লুকিয়ে তার ঘরে উকি মারত, অন্ধকার বিছানার পাশে মেঝেতে বসে থাকত। হাজার হাজার মেয়ে গায়ে এসে পড়ত, কখনো তাদের প্রতি কোনো কামনা বাসনা জাগেনি। অথচ এই মেয়ে তার হুঁশ জ্ঞান খুইয়ে মাতাল করে রাখে। এর সামনে এলে দিন দুলিয়া সে ভুলে বসে, হিতে জ্ঞান বুদ্ধি লোপ পায়। একটু আগে তাদের দুজনের মধ্যে যেটা হলো, আকাশ সেটাতে প্রশ্রয় দিল। বলা বাহুল্যে এমএ সিন ক্রিয়েটের বায়না করলো, আর সে সিন রেখে পুরো সিনেমা ক্রিয়েট করে ফেলল। তারপর কি হলো, সেই মেয়েই আবার অভিমান করে গাল ফুলিয়ে বসে আছে। আকাশ এহনাজ চৌধুরী নাকি সে রাগ ভাঙানোর উপায় হাতড়ে চলছে। আসমান জমিন এক করে ভাবা যায়। আকাশ আবার হাত রাখলো প্রিয়ার মাথায়, শক্ত করে চেপে মুখটা ঘুরিয়ে ফেলল নিজের দিকে। প্রিয়া তাকালো না, বরং চোখ বুজে রইল। মুখটা ফোলানো, ঠোঁটের বা পাশটা কেটে গেছে, অনেকটা লাল হয়ে ফুলে আছে। কিছুক্ষণ আগে ওই অদ্ভুত দুটোর ওপর তার তোলা ঝড়ের কথা মনে পড়ল। আকাশ মৃদু হাসল, তবে সযত্নে হাসিটুকু আড়াল করে গম্ভীর গলায় বলল, লুক অ্যাট মি। প্রিয়া মোটেই তাকালো না, মাথা সরিয়ে নিতে ছটফট শুরু করল। আকাশের দানবীয় শক্তির কাছে সে পারলে তবে তো। তাকাতে বললাম তো আমার দিকে, কাটা জায়গায় আবার কামড় খেতে না চাইলে তাকাও। প্রিয়া ফট করে তাকালো, এবার ভয়টা পেয়েছে সত্যি, তবে চোখে চোখ রাখতে পারল না। সে সচরাচর আকাশের চোখে চোখ রাখতে পারে না, এই যেমন এখন পারছে না। লোকটা কেমন দুষ্টু নজরে তাকিয়ে আছে। এতক্ষণ ঘটে যাওয়া সবটা যেন ভাসছে সেই চোখে। সে চোখে প্রিয়া কিভাবে তাকাবে তার মনেও তো একই জিনিস রয়েছে, সরছেই না। তাকালে আবার লোকটা পড়ে ফেলে যদি। আকাশ মাথা হেলালো পেছন দিকে। প্রিয়া ঠায় নিচের দিকে তাকিয়ে রইল। আকাশের গম্ভীর কণ্ঠ
আরো গম্ভীর শোনালো, তাকাতে বলছি না? প্রিয়া এতক্ষণ পর এবার মুখ খুলল। খুব রেগে কিছু বলতে চেয়েছিল, কিন্তু হলো ঠিক তার উল্টো। কথাগুলো জড়িয়ে গেল। মিনমিনে গলায় বলল, শুনছি তো। কি সমস্যা? কিছু না, চুপ করো। এমনি। কাছে আসার শখ মিটে গেছে? প্রিয়ার এবার রাগ হলো। হাত বাড়িয়ে ঝটকা টানে সরিয়ে দিল আকাশের হাত। আকাশ সরিয়ে নিল। এবার স্থির হয়ে তাকিয়ে রইল। প্রিয়া অস্বাভাবিক গাল ফুলিয়ে আছে। আকাশের খুব করে ইচ্ছে করছে ফোলা ফোলা ওই গাল দুটো টিপে ধরে গাঢ় করে কয়েকটা চুমু খেতে, কিন্তু সেই ইচ্ছেটা মনেই রেখে অপেক্ষা করলো প্রিয়ার রাগ উপড়ে দেয়ার। প্রিয়া মুখ অন্যদিকে ঘুরিয়ে রাগী গলায় বলল, আপনি একটা নির্লজ্জ। আকাশ এবার আকাশ থেকে পড়লো যেন। এখন তাকে নির্লজ্জ বলা হচ্ছে? শুরুটা কে করেছিল, কিন্তু সেটা তো বোধহয় বলা যাবেই না। যতদূর বুঝেছে সেটা বলে ম্যাডাম বাসা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারে। তাই নরম গলায় বলল, আমি কি করেছি? কথা বলবেন না তো? আকাশ চুপ করে গেল। আকাশ এহনাজ চৌধুরী, যাকে দেখে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সে কিনা একটা পুস্কেমের ধমকে চুপ করে রয়েছে। আকাশ শুকনো ঢক গিলল। প্রেমে পড়লে আর কত কিছু হয়। আলতো হাতে ঘুরালো প্রিয়াকে। নিজের বেশ আহ্লাদি গলায় তাকালো, তাকাচ্ছ না কেন? এতক্ষণ তো কথার চোটে মাথায় ধরে যাচ্ছিল। প্রিয়া তাকালো না। রক্তিম ফোলা মুখটা সরিয়ে নিল আরো। ঠোঁট জোড়া তীর তীর করে কেঁপে উঠল। মেয়েটা কি লজ্জা পাচ্ছে? বাই এনি চান্স তুমি কি আমাকে লজ্জা পাচ্ছ? মোক্ষম জায়গায় কথাটা লাগলো। এই ভয়টাই পাচ্ছিল প্রিয়া। লজ্জারুণ মুখটা আরো লাজে ভরে উঠল। নত মস্তিষ্কে আর নত হয়ে এলো। মুহূর্তে অভিমান ফুটে উঠল আবারও। ঝট করে আকাশের দিকে তাকালো, তবে চোখে চোখ পড়তেই সরিয়ে নিল। আকাশের দিকে ঘুরে থেকে আকাশের হাতের দিকে নজর রাখলো। ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, কথা বলবেন না তো? নির্লজ্জ লোক। দেখুন কি করেছেন। ঠোঁটটা কেটে গেছে, ফুলে গেছে, পুরো জ্বলছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আঙুল দিয়ে ইশারা করে দেখালো। আকাশ এতক্ষণে সম্পূর্ণ বিষয়ে বোধগম্য হলো। শব্দ করে হেসে ফেলতে ইচ্ছে হলো, তবে তা সে করল না। এমনি কি মেয়ের সামনে নিজের শক্তপোক্ত ইমেজের কম দফারফা করেছে? বরং হাসিটুকু আড়াল করে আঙুল দিয়ে চিবুক উঁচু করলো প্রিয়ার। প্রিয়া উঁচু করলো ঠিকই, নজরে নজরে মেলালো না। আকাশ টুপ করে কপালে একটা ভেজা চুমুখে আদুরে গলায় বলে উঠল, আদর চাইবে? আর আদরের এতটুকু মিষ্টি যন্ত্রণা সহ্য করতে পারবে না? এটা সম্ভব? ইস, লোকটা বারবার মনে করে দিয়ে লজ্জায় ফেলে দিচ্ছে। এমনি তখন ঘোরের বসে যা করেছে আর তার ফলস্বরূপ যা হলো, তার জন্য লজ্জায় মাটি করে নিচে চলে যেতে ইচ্ছে মন চাচ্ছে। তার উপর লাইন বাই লাইন মনে করিয়ে দিতে তৈরি এই অসভ্য লোকটা। লোকটার মাতাল কথা কণ্ঠস্বর শুনলেই তার মাথা ঘোরাচ্ছে এখন। এই লোকটি সবকিছুতে আফিম মেশানো। আদর চেয়েছিল, এভাবে কাঁটা ছেঁড়া করে প্রমাণ রাখতে বলেছিল। তেতে উঠল প্রিয়া। মুখ একই রকম কাঁদো কাঁদো এখনো। আপনাকে না কথা বলতে না করলাম, সবাই যখন দেখবে কি জবাব দেব আমি? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার। না চাই তো হেসে ফেললো আকাশ, শব্দ করে হেসে ফেললো। প্রিয়া আর কুণ্ঠিত হলো। আকাশ মুখ ঝুঁকালো তার দিকে, ফিস ফিস করে বলল, এ আর এমন কি বলবে? মৌমাছি কামড়েছে। প্রিয়ার শক্তপোক্ত কিছু দিয়ে লোকটার মাথা ফাটাতে মন চাচ্ছে। দাঁত কিরমির করল। মৌমাছির নাম জানতে চাইলে সেটা বলে দেবে, সবার সামনে বলে দেবে। তখন দেখব আপনার এই হম্বিতম্বি ইমেজ কোথায় যায়। প্রিয়ার বাচ্চামো কথা আকাশ বাঁকা হাসলো। দুহাতে আলতো করে চেপে ধরল দুগাল। সে তুমি বলতেই পারো, জগতে সবচাইতে ভ্যাবলা পুরুষেরও দেখবে বিয়ের পর বছর না বছর ঘুরতেই ছানাপোনা দিয়ে ঘর ভরে যায়। আর আমি তেমন হ্যান্ডসাম ডেশিং রোমান্টিক পুরুষ, আর বউয়ের কাছে সব পুরুষই নির্লজ্জ। জগতের রীতি এটা, না হলে জনসংখ্যা বাড়ত। খোদা এ কাকে পাঠালো তার জীবনে? লোকটা তো লজ্জায় ফেলতে পারে, আগে তো বোঝেনি সে। দেখে এক ফোঁটাও টের পায়নি, কোশ্চিনকালেও না। এনাকে দিয়ে রোমান্স হবে না বলেই তো তখন ওরকম করার সাহস পেয়েছিল।
এখন দেখছে খাল কেটে কুমির আনেনি, বরং নিজেই কুমিরের খালে ঝাঁপ দিয়েছে। সরে যেতে মশরামশরি শুরু করলো প্রিয়া। মুখে কি আটা লাগিয়ে চুপ করাতে হবে আপনাকে? আকাশ টুপ করে ঠোঁট ঠোঁট রাখলো ঠোঁটে। কয়েক সেকেন্ড পর আবার ছেড়ে দিল। প্রিয়া বড় বড় করে চোখ করে ফেলেছে। ঠোঁটে ঠোঁট ছোয়ালেও চুপ হয়ে যাওয়া যায়, কিন্তু ভেবে দেখো। প্রিয়া আকাশের সাথে কথায় কিছুতেই পেরে উঠছে না, বারবার কথার প্যাসে ঘায়ল করছে তাকে। দুঃখে কেঁদে ফেলল প্রিয়া। আকাশ শব্দ করে হেসে জোর করে টেনে নিল বুকের মধ্যে, জাপটে ধরল। প্রিয়া ছোটার জন্য জোরাজুরি শুরু করলো, কিন্তু ঘুষি ছুড়ল আকাশের শক্তপোক্ত পেশিবহুল বুকে। আকাশ মোটেই ছাড়ল না, জড়িয়ে রাখল। ঠোঁট ছোঁয়ালো প্রেয়সীর চুলে সিথিতে, মুখ গুজে রাখলো সেখানে। কয়েক মুহূর্তের মধ্যে শিথিল হলো আবার প্রিয়া। থেমে গেল নড়াচড়া। এই বুকের মধ্যে মুখ গুজে আজীবন থেকে যেতে পারবে। এত শান্তি এ জীবনে এর আগে অনুভব করেনি সে। সেই নেশাক্ত ঘ্রাণ যেটা দূরে থেকে অনুভব করত, একটু কাছে যাওয়ার জন্য বেহায়া মনটা আকুপাকু করত। এটা সেই ঘ্রাণ, সেই বুক। প্রিয়া নিজেও হাত বাড়ালো, আদুরে ভঙ্গিতে জড়িয়ে ধরল আকাশের কোমর, ঢুকে রইল আকাশের বুকের মধ্যে। ম্যাডাম, ঘুম ভাঙল তবে অবশেষে আপনার? শিয়া আদো আদো চোখে নড়েচড়ে দু হাতে জড়িয়ে ধরল অয়নের হাত। মুখ ডলল ফোলা বাহুতে। অয়নের গলার স্বরে ঘুম ছুটে গেল শিয়ার। হাত ছেড়ে সোজা হয়ে বসল। খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে গেছে। দু হাত ঠিকঠাক করলাম। মোটেই ঘুমাচ্ছিলাম না আমি, একটু চোখ বুজেছিলাম। তাই নাকি? চোখ বুজে 2.5 ঘন্টা? বাহ! শিয়া হেসে ফেলল। পর্দার দিকে ইশারা করলো, ওটা সরিয়ে দাও। সবাই কি ভাবছে বলো তো? অয়ন পর্দাটা খানিক উঁচু করল। শিয়াকে চোখ দিয়ে ইশারা করলো তাদের ডান পাশে 2 সিট আগে বসা আকাশের সিটের দিকে। আমরা নই শুধু, তোমার আদরের ভাই বোনের অবস্থা একই। শিয়া চোখ বড় বড় করে তাকালো, আলতো থাপ্পড় মারল অয়নের বাহুতে। এই পর্দাটা না বাস কেন নিয়েছো বলো তো? কেমন একটা দেখতেই খারাপ লাগছে। অয়ন প্রতিবাদ করলো, মোটেই না, খারাপ লাগবে কেন? পর্দা টেনে দিলেই যে অন্য কিছু হয় তাকে বলল। শিয়া ঠোঁট উল্টালো, তো হয় না? না হলেও কেমন একটা লাগে না? বাইরের অন্য সিটের মানুষ কি ভাবছে বলো তো? অয়ন ঘেঁষে বসলো আরেকটু। কি ভাবছে ভাবুক না, এই ধরো আমরাও তো পর্দা টেনে রেখেছি, আমাদের কিছু হয়েছে? তুমি তো ঘুমেই তলিয়ে। অয়নের বাঁকা কথায় মুখ রক্তিম হয়ে এলো শিয়ার। শরত। অয়ন সরল না, বরং আরও দ্বিগুণ ঝুঁকলো শিয়ার দিকে। আলতো চুমু আঁকলো কপালে, শিয়ার মাথা টেনে নিয়ে রাখলো নিজের বাহুতে। আমরা বিয়ে কবে করছি? শিয়া শক্ত করে ধরল অয়নকে। দেরি আছে, আমি আর অপেক্ষা করতে পারবো না। এত অধৈর্য হলে চলবে? কিসের অধৈর্য? যে বিয়ে 6 বছর আগে করব ভেবেছিলাম, হারাম ঝুলিয়ে রাখবো না বলে, সেটা আমার গলায় তাবিজ হয়ে ঝুলছে হারামি হিসেবেই। আর কত অপেক্ষা করব? অয়নের বাচ্চা বাচ্চা কণ্ঠে হাসলো শিয়া। মাথা তুলে চুমু দিল অয়নের গালে। বাবা মা দেশে নেই, এখন কিভাবে কি করব? ওনাদের কাছে যাই, চলো অনুমতি নিয়ে আসি। শিয়ার মুখ শুকিয়ে গেল এবার। মনে পড়ে গেল কয়েকদিন আগে বলা তার মায়ের এই একই কথা। আজগর আঙ্কেল ও বাবা মাকে এই একই প্রস্তাব দিয়েছে, দরকার হলে তারা যাবে, তবু নিলয় আর শিয়ার বিয়েটা যেন এবছরই দিয়ে দেয়। শিয়ার আওয়াজ না পেয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো অয়ন। শিয়া পলকহীন চোখে তাকিয়ে আছে সামনের দিকে। হাত বাড়িয়ে হাতের উপর রাখলো। কি হলো? মজা না কিন্তু? আমার ফ্যামিলি আপত্তি করবে না সত্যি? অয়ন, আমি তোমাকে নিলয়ের কথা বলেছিলাম। অয়ন থামকে গেল, ধীর গলায় বলল, তো ওর সাথে আমার সত্যি বিয়েটা ঠিক? অয়নের বুকের ভেতরটা চিনচিন করে উঠল। নিলয়ের কথা শিয়া তাকে বলেছিল তো, কিন্তু সে তো তা বেমালুম ভুলে বসে আছে। তার তো একটা সময় ধারণা হয়েছিল শিয়া তাকে রাগানোর জন্য তারপর রেগেছিল, তাই ওসব কথা বলতো। তাহলে আজকে এসব বলার মানে কি? এখন কি করতে চাইছ? অয়নের কাঠ জবাবে সোজা হয়ে বসল শিয়া। অয়নের মুখটা গম্ভীর দেখাচ্ছে, রেগে গেছে হয়তো। বাবা মা কিছুতেই সেটা ভাঙবে না। অয়ন এবার তাকালো শিয়ার দিকে। শিয়া সে দৃষ্টিতে রাগ দেখল না, হতাশা দেখল।
তার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল, চোখে পানি জমে গেল। অয়ন নিজেকে সামলে নিল, দু হাতের আজলায় নিল শিয়ার মুখটা। আমার উপর ছেড়ে দাও সবটা, তুমি শুধু এবার আমাকে দূর করে দিও না, বাকিটা আমি দেখব কেমন। শিয়ার বুকের ভিতর না নিমেষেই শান্ত হলো। অয়নের এতটুকু কথায় শীতল হয়ে গেল পুরো শরীর। গন্তব্য যখন তারা সবাই ছুটল তখন গভীর রাত। ঘড়ির কাঁটায় সময় 1:45। আরও আগে পৌঁছানোর কথা থাকলে ড্রাইভারকে রয়ে শুয়ে চালাতে বলা হয়েছিল বাস। পাহাড়ি রাস্তায় মাঝরাতে এদিক সেদিক হলেই গাড়ি একেবারে খাদে। কক্সবাজারের বড় 5 তারকা হোটেলগুলোর একটি বুক করা হয়েছে তাদের জন্য। সি পার্ল বিচ রিসোর্ট এর সামনে এসে পৌঁছালো তারা। এদিকটা আকাশ একদম পরিষ্কার, আকাশের মেঘের সিটে ফোটা অবধি নেই। প্রিয়ার হিসেব ঠিক, আজ সত্যি পূর্ণিমা। খোলা আকাশের নিচে চাঁদকে একদম রূপলি থালার মতো লাগছে দেখতে। মাঝরাত হওয়া সত্ত্বেও সে আলোতে চকচক করছে সবটা। লাগেজ জিনিসপত্র ঠেলে ভিতরে প্রবেশ করলো সবাই। রিসিপশন থেকে যার যার বরাদ্দকৃত রুমের চাবি নিয়ে এলো যার যার রুমে। শিয়ার প্রিয়া এক রুম নিয়েছে ইচ্ছে করেই, যদিও তাদের ডানে বায়ের দুপাশে দুটো রুম অয়ন আর আকাশের। কয়েক ঘন্টা জার্নি করে আজ রাতের মতো ক্লান্ত সবাই। নিজেদের রুমে এসে আর এদিক সেদিক দেখা দেখি শখ হয়নি কারোরই। বাস থেকে নিয়ে আসা খাবার গাড়ির মধ্যে কম বেশি খাওয়া হয়েছে, বাসা থেকে যেটা নিয়ে এসেছিল। এত রাত্রিতে তাই আর কিছু খাওয়ার ইচ্ছে কারোরই নেই, শরীর চলতে চাচ্ছে না। আপাতত ফ্রেশ হয়ে ঘুমের দেশে পাড়ি দিতে পারলেই শান্তি। সবার ফ্রেশ হয়ে ঘুমোতে ঘুমোতে বেশ রাত হয়। সকাল সকাল প্রায় কেউই ওঠেনি, তবে প্রিয়া তার ব্যতিক্রম। নতুন জায়গা আসলে তার ক্লান্তি খুব কমই লাগে। রাতে ঘুম হতে চায় না, আর না সকাল বেলা বেশি অবধি বিছানায় থাকতে পারে। বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেছে তার। অলসামি করে ইচ্ছে করে বেশ কিছুক্ষণ গড়াগড়ি করলো বিছানায়, পাশ ফিরে তাকালো বোনের দিকে। বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আছে অনেকদিন পর বোনের সাথে ঘুমানো। পুরনো দুষ্টুমি মাথা ছাড়া দিয়ে উঠল। আগে যেমনটা করতো। ফট করে ঘুমিয়ে থাকা শিয়ার নাক চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যে বিরক্ততে চোখ মুখ মুচকে নড়ে উঠল শিয়া। প্রিয়া খিলখিল করে হেসে উঠল। এই কাজটা করতে তার বেশ লাগে। দুহাতে পেঁচিয়ে বেঁধে নিল লম্বা চুলগুলো। দ্রুত বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো। টি শার্ট আর পালাজো পাল্টে সুন্দর একটা জামা পরে এসে দাঁড়ালো বারান্দায়। মুগ্ধ হয়ে গেল সে। তাদের রুমটা 6 তলায়। বারান্দা থেকে পুরো সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায়। বেশ ভোর হাওয়ায়, কোনো জনমানব নেই বিচে। সকালবেলা হৃদয় ঠান্ডা করা শীতল পরিষ্কার বাতাস আর উঁচু থেকে সৈকত দেখা। স্বর্গীয় অনুভূতি একদম। মানুষের আনাগোনা একদম না থাকায় উত্তাল সৈকতের ঢেউ, এর শব্দগুলো কানে এসে বাজছে। প্রিয়া দুহাত ছড়িয়ে চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিল। আহ, শান্তি। তার এখন খুব ইচ্ছে করছে বিচে যেতে। ভাবা মাত্র ছুটে ঢুকলো ঘরে। বেশ কয়েকবার ঠেলাঠেলি করলো শিয়াকে। শিয়ার মধ্যে ওঠার ন্যূনতম লক্ষণ দেখতে পাওয়া গেল না। ঘুমিয়েছে 3টার দিকে জার্নি করে এসে। অত রাতে ঘুমিয়ে কিভাবে ভোর 6টায় উঠবে? সবাই তো আর প্রিয়া নয়। মনটা তার খারাপ লাগছে, আঁকু পাঁকু করছে বাইরে যেতে। তারা যখন যাবে তখন নিশ্চয়ই আরও 10 জন মানুষও যাবে, আর সে সময় কি পরিমাণ মানুষের গিজ হবে তা সে খুব ভালো করে জানে। এর মধ্যে ঘোরা যায় নাকি? শিয়াকে জাগাতে না পেরে লাফ দিয়ে নামলো বিছানা থেকে। পায়চারি করলো এদিক ওদিক। ঝট করে কিছু একটা মাথায় আসলো তার। ওড়নাটা গায়ে জড়িয়ে ফোন হাতে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। ঘরের চাবি একটা শিয়ার মাথার কাছে রেখে অন্যটা দিয়ে নিচে লক করলো রুম। ধীর পায়ে এসে দাঁড়ালো পাশের রুমের সামনে। রুমটা আকাশের। খানিকক্ষণ ইতস্তত করলো। ডাকবে কি? আকাশ নিশ্চয়ই ঘুমাচ্ছে। একবার নিজেকে বকাও দিল প্রথম দিনেই এমন শখ হওয়ার জন্য, কিন্তু মানাতে পারলো না মনকে। নক করলো রুমে, সাড়া পাওয়া গেল না। বেশ কয়েকবার নক করলো। প্রায় মিনিট 3 পরে দরজা খুললো আকাশ। তার বুকটা ধকধক করে উঠল। সাদা একটা 3/4 ট্রাউজার পরা আকাশ, সম্পূর্ণ উদাম শরীর, চুলগুলো একদম এলোমেলো,
সিল্কি লম্বা চুলগুলো কপালের ওপর পড়ে আছে, মুখটা ফুলে আছে, গলা শুকিয়ে আসলো প্রিয়ার। লজ্জার মাথা খেয়ে নজর বুলালো সামনের অতি সুদর্শন পুরুষের পুরো শরীরে। বরাবরের মতো আটকে গেল তার চোখ। শিল্পীর আঁকা খোদাই করা কারুকার্যের মতো পুরো শরীর। পরনের ট্রাউজারটা বেশ মানানো, পেটের সিক্স প্যাকটা নিচের দিকে ভি শেপ হয়ে নেমে গেছে। টেনে হিসড়ে চোখ সরিয়ে নিল প্রিয়া। বুকের ভিতর ঝড় বইছে। দরজা খুলে দিয়ে এক নজর দেখল প্রিয়াকে। আধ বোঝা চোখে ঘুমে কাতর বোঝাই যাচ্ছে। দাঁড়ালো না, ঝট করে গিয়ে উপর হয়ে সজরে পড়ল বিছানায়। হোটেল রুমে ঝকঝকে সফেদ বিছানার ওপর আড়াআড়িভাবে শুয়ে আছে আকাশ। প্রিয়া কি করবে বুঝতে পারল না। কথা না বলে এরকম দরজা খুলে গিয়ে শুয়ে পড়ল। কি আশ্চর্য! ইতস্তত করে কাপা কাপা পায়ে ভিতরে ঢুকলো সে। দরজাটা আটকে রুমের ভিতর আসলো। লাগেজটাকে এলোমেলোভাবে খুলে রাখা, কিন্তু গোছায়নি বোঝা আছে। রাতের পরনের জামা কাপড়গুলো চেয়ারের ওপর ছড়িয়ে রাখা, শার্টটা তো নিচেই পড়ে আছে। রুমটা অন্ধকার করে রাখা। ঘুরে তাকালো আকাশের দিকে। হৃৎপিণ্ডটা বেরিয়ে আসলো বলে একটা ঘুমন্ত মানুষকে এতটা অ্যাট্রাকটিভ লাগতে পারে তার আন্দাজ ছিল না। এর আগে সে আকাশকে কখনো ঘুমের অবস্থাটাও দেখেনি। বালিশে মুখ গুজে দুহাত বালিশের ওপর দিয়ে উপুর হয়ে শুয়ে আছে। পেশিবহুল বাইসেপ ফুলে ফেপে আছে। প্রিয়ার খেয়াল করলো এই মুহূর্তে তার শ্বাস আটকে আসছে, গলা শুকিয়ে আসছে। কি করবে, বেরিয়ে যাবে? কিন্তু সে তো ডাকতে এসেছিল। ধীরে ধীরে এগিয়ে গেল, বিছানার দিকে দূরত্ব রেখে বসলো। নরম গলা ডাকলো, শুনছেন? আকাশের কানে কথাটা গেছে বলে মনে হলো না। প্রিয়া নিচু হলো খানিকটা, আবার ডাকলো, এই যে শুনছেন? ডাকছি তো। প্রিয়ার মাথা চক্কর দিয়ে উঠল। ব্যক্তিগত পুরুষের সকালবেলা ঘুমের ঘরে বলা কথা, কণ্ঠস্বর দুনিয়ার সব নেশাকে হার মানাবে বোধ হয়। প্রিয়ার শরীর শিউরে উঠল। আবার ডাকার শক্তি পাচ্ছে না, গলার জোর হারিয়েছে। দু হাতে মুখ ডলল, ঘামছে সে। তাকালো এসির দিকে। এসি বেশ পাওয়ারে চলছে। উঠুন বলছি, দেখলেন আমি? তাও এসে শুয়ে পড়লেন। আবার একই শব্দ খুন করতে চায় সে প্রিয়াকে। না হলে এমন করবে কেউ? আমি একটু বিছে যাবা নিয়ে চলুন না। এবার রেগে গেল প্রিয়া। বারবার এই শব্দে সে খেই হারাচ্ছে কথার। মাথা ঘুরছে তার। বুকের ভিতর দ্রিম দ্রিম শব্দ। দুনিয়াদারি সবাই শুনবে আরেকটু হলে। এই শব্দটা একদম করবেন না। আবার না করলাম না। আকাশের মধ্যে এই শব্দখানা ছাড়া আর কোনো শব্দের সন্ধান এই মুহূর্তে পেল না প্রিয়া। খুব রাগ করতে চাইল, কিন্তু ওই মুখটার দিকে তাকাতেই সব রাগ কর্পূরের মতো উবে গেল। খানিকটা ঝুঁকে কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল সে। এখন ঠিক আছে, মুখটা সুন্দর মতো দেখতে পাচ্ছে। অবশ্য ওভাবেই বেশি কুল লাগছিল। প্রিয়া হাসল আনমনে, এলোমেলো করে দিল আবার চুলগুলো। সে চিরাচরিত দুষ্টুমিটা করে বসল। নাক চেপে ধরল আকাশের, কিন্তু শিয়ার মতো এত দ্রুত নড়াচড়া করতে দেখা গেল না আকাশকে। দ্রুত কোনো নড়াচড়াই করতে দেখা গেল না। প্রিয়া অবাক হয়ে গেল। একই কথা, এতক্ষণ শ্বাস আটকে রাখার পরেও এ লোক কিছু বলছে না। মানুষ নাকি জিনটিন? আবার চেপে ধরলো। এবার আরও কতক্ষণ ধরে রাখলো। এবারও হতাশ হলো। মরা মানুষের মতো পড়ে থাকে। বেঁচে টেচে আছে নাকি? তো শ্বাসটাস কি নেয় এলো? নিচু হয়ে আঙ্গুল এগিয়ে নিল শ্বাস পরীক্ষা করতে। এখন তো দিব্যি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। তাহলে এতক্ষণে হাঁপায় না কেন? চিন্তার মাঝে হুট করে শোনা গেল আকাশের ঘুম জড়ানো কণ্ঠ, আমাকে কি তোমার এত কম জোরের মনে হয়? আমি এত সহজে হাঁপাই? আমার দম এত সহজে ফুরায় না? বিষয়টা মাথায় ঢুকিয়ে নাও। মেন্টালি নিজেকে প্রিপারেট করে নাও। পরে না হলে নিজে হাঁপাবে আর আমাকে বকাবকি করবে না হাঁপানোর জন্য। ছোট্ট মানুষ, জোর দম দুটোই দুর্বল। আমাকে সামলাবে কি করে? একে তো নিষাক্ত কণ্ঠ, তার উপর এত গভীর কথা। প্রিয়ার মাথায় কথাটা যেতেই সিটকে সরে আসতে চাইল। তবে এতক্ষণে হাত আঁকড়ে ধরেছে কেউ একটা। কিছু বুঝে ওঠার আগে নিজেকে আবিষ্কার করল আকাশে সুঠাম উন্মুক্ত বুকের নিচে। খিচিয়ে চোখ মুখ বন্ধ করে ফেলল। আকাশ দুহাতের কুনুয়ে ভর দিয়ে আছে।
প্রিয়ার বিড়ালের মতো তুলতুলে শরীরটা আকাশের প্রচণ্ড চওড়া শক্তপোক্ত শরীরের নিচে এতটুকু লাগলো। আকাশ ঘুম ঘুম সরু চোখে তাকালো। প্রিয়া এখনও চোখ বুজে আছে, নিচের ঠোঁট কামড়ে ধরে আছে, কাঁপছে মেয়েটা। প্রিয়া মোটেই এরকমটা হতে পারে বলে আশা করেনি। আকাশ দুষ্টু হাসল, নাক ডলল। প্রিয়া নাকের সাথে স্বাভাবিক ঝাঁকি দিয়ে উঠল তার ছোট্ট শরীরখানা। আকাশ বেশ কিছুক্ষণ ঘোর লাগা চোখে সেদিকে তাকিয়ে রইল, মুখ নিয়ে এলো প্রিয়ার কানের কাছে, হাসকি স্বরে বলল, এই সময়টা পুরুষ মানুষের জন্য খুব ঝামেলার, জানো কেন? সকাল সকাল অনেক কিছুই মন চায়, মনটা না চাইলেও শরীরটা চায়। বিদ্রোহ শুরু করে শরীরটা। কেউ যদি ইচ্ছে করে সে বিদ্রোহে শহীদ হয়ে হতে আসে, তাকে কি করা উচিত? ছেড়ে দেওয়া উচিত বলো? প্রিয়া কি বলবে স্পষ্ট বুঝতে পারছে না আকাশের কথার ইঙ্গিত। মটকা মেরে পড়ে রইল। ভালোই ভালোই চাইছিলাম স্থির থাকো, থাকলে না দূরে থেকেই পাগল করো, তার উপর সস্ত্রী শুরু করে দিলে, আমার দোষ আবারও? প্রিয়া মাথা নাড়ল, দুদিকে তাকাতে পারছে না। দোষ তো তারই। সত্যি তো আকাশের অস্থির লাগছে প্রিয়ার শরীরের ঘ্রাণে। একই অনুভূতি প্রিয়ারও হচ্ছে বই কি। আকাশ প্রিয়ার বাঁ পাশে শুলো, হাত রাখলো প্রিয়ার মাথার ওপর, খানিকটা মাথা টেনে মুখ ডুবালো প্রিয়ার খোলা চুলে, ঘ্রাণ টেনে নিল। প্রিয়া রোবটের মতো শক্ত হয়ে পড়ে আছে, নড়তে পারছে না, শক্তিও নেই। আকাশ হুট করে সরিয়ে নিল তার ওপর থেকে নিজের হাত, শটানে চিত হয়ে শুয়ে পড়ল, দুহাত দুদিকে ছড়ানো। শ্বাস নিল জোরে জোরে। আকাশের হাত সরে যাওয়ায় ফট করে উঠে বসল প্রিয়া, গায়ের ওড়নাটা ঠিকঠাক করে নিল। আকাশ দুহাতে চোখ মুখ ডলছে। প্রিয়া তাকাচ্ছে না ভুলেও পিছনে। খোলা লম্বা চুলগুলো বিছানা ছড়িয়ে আসছে, উল্টো হয়ে বসেই যে হাঁপাচ্ছে মেয়েটা বেশ বুঝল আকাশ। আমার ওপর তোমার দয়া মায়া হয় না মানলাম, কিন্তু নিজের সর্বনাশের কথাটাও তো ভাবতে পারো না কি? এ অবধি কতবার সর্বনাশ হতে গিয়ে লাস্ট মোমেন্টে আমি ব্রেক করি, কতটা কষ্ট হয় আমার বোঝো? প্রিয়ার মেরুদণ্ড বয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে, পেটের মধ্যে হাজার একটা প্রজাপতির উড়াউড়ি করছে। বুঝলে পাখি, আমাদের উচিত বিয়েটা করে রাখা, না হলে যে হারে জ্বালাও আমাকে, যে কোনো সময় কন্ট্রোলের মাথায় বাড়ি দিয়ে আমি তোমার সর্বনাশটা করে ফেলবো। তখন কপাল চাপড়ানো ছাড়া গতি নেই, চলো বিয়ে করে ফেলি। প্রিয়ার এখন কেন যেন কান্না পাচ্ছে কষ্টে। আকাশ যা করলো তার জন্য মোটেও না। এত আদুরেভাবে কেউ বলে বিয়ের কথা? আকাশ একই কথা আবার বলে উঠল, এবার বেশ সিরিয়াস গলা, পাখি চলো বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলি, আজই করবে? প্রিয়ার ধৈর্যের বাঁধ ভাঙছে, নারীত্বে নাড়া দিচ্ছে লোকটা। প্রিয়া না হয় অনেক কিছুই বোঝে না, এই লোকটা কি বোঝে না ভালোবাসার পুরুষটা যদি এভাবে তার নারীর কাছে বিয়ের আবদার করে, সে নারীর মনের ভিতর কি হয় তখন জানে না। প্রিয়া কেঁদে ফেলল। আকাশে শব্দ পেল, চমকে সোজা হয়ে বসলো জান পাখি। প্রিয়া হঠাৎ পাশ ফিরে জাপটে ধরলো আকাশকে, মুখ গুজলো আকাশের ঘাড়ে। এমন আদুরে ডান কথা তার সব এলোমেলো করে দিচ্ছে। আকাশ প্রেয়সীর আশ্চর্যতা বুঝল, মৃদু হেসে চুমু এঁকে দিল ললাটে। এভাবে যে কাছে আসো, আমার তো অন্য কিছু করতে ইচ্ছে করে, কি করি বলো তো? প্রিয়া লজ্জায় লাল নীল হতে ব্যস্ত, মুখ তুলল, নির্ঘাত মারা যাবে। বিয়ে করে ফেলি? হ্যাঁ, বাকি সব পরে দেখে নেব। করব আজই? আজ নয়, আমি সব সামলে নেব বললাম তো। বাবা মা আমার ওপর আপসেট হবে, তাদের বিশ্বাস ভাঙতে চাই না। তাদের কাছে সুন্দর মতো প্রস্তাব পাঠিয়ে তারপর ঘটা করে তোমার ঘরে তুলব। তখন এখন করবে বিয়ে, আমি তুমি জানবো শুধু। চাইলে তোমার বোন দুলাভাইকেও জানাবে, আর কেউ না। প্রিয়া এবার খানিকক্ষণ চুপ করে রইল। আকাশের শক্তপোক্ত কোমর আরো শক্ত করে ধরলো, বুকের মধ্যে নাক ঘষল, ফিসফিসে বলল, করব না বিয়ে। আকাশ হতভম্ব হয়ে গেল। মেয়ে মানুষের মন বসে এত সহজ? এতক্ষণ রাজি ছিল, এখন বলে করবে না। কেন কেন? আমি আপনাকে কে মানে ভালো টালো বাসেন নাকি? না বোধ হয়। প্রিয়া চটে গেল, না ওই রকমই। তাহলে সরুন, কিসের বিয়ে? ভালোবাসেন না? ভালোবাসি বলবেন না, অথচ কাছে আসলে যা ইচ্ছা করবেন। সরুন, ঘরে যাব আমি। আকাশ শব্দ করে হাসলো, চেপে ধরে রইল। ওরকম শব্দ তো
সবাই ব্যবহার করে ম্যাডাম, সারাক্ষণ করে, কারণে অকারণে করে, ভালোবাসলেও করে, না বাসলেও। আমি ওসব বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। প্রিয়ার মন খারাপ হলো, ভালোবাসি বলাটা সময় নষ্ট? আমি কেউ না আপনার, আপনি আমার কেউ না, সরুন। আকাশ মাথা নিচু করে একদম প্রিয়ার কানের কাছে মুখ নামালো, ঠোঁট ছোঁয়ালো নরম কানে। কাল রাতের পর আমি তোমার কে কি সেটা আরও বোঝাতে হবে। প্রিয়া কিছু বলতে পারল না। বিয়ে ছাড়া সবসময় নষ্ট ম্যাডাম, এর জন্যই তো বউ বানাতে চাচ্ছি। একদম খাতা কলমে স্টাম্প মেরে খোদার হিসেবে হালাল করে, যেখানে আপনার চোখে চোখ রেখে 2 সেকেন্ড তাকালো 7 আসমানের ওপর থেকে একজন মুচকি হাসবেন। যে সম্পর্কে দাগ নেই, ভুল নেই, পাপ নেই, তখন না হয় রাত দিন যা শুনতে চান শোনাবো। প্রিয়া মুগ্ধ হয়ে গেল, সন্তুষ্টিতে ভরে গেল মনটা। ভালোবেসে সে ভুল করেনি, একদম করেনি। গোটা পৃথিবীতে খোঁজে এমন ভালোবাসা সে পেত না। পেত কি এই মানুষটার প্রেমে মরণও কবুল। কবে থেকে ভালোবাসে নামায়? আকাশ নিঃশব্দ হাসলো, বাসি না তো। বলুন না। বলবো অন্য কোনো দিন, আজই। আকাশ প্রিয়াকে সোজা করে বসালো, ভুরু তুলে তাকালো। কি দরকার এসেছিল আগে সেটা বলুন। আমাকে পাগল করতে? প্রিয়া চমকে বাইরের দিকে তাকালো। সর্বনাশ, সে তো ভুলেই বসেছিল এখানে আসার কারণ। লাফিয়ে উঠে এগিয়ে গেল জানালার দিকে, পর্দা টেনে দিল, আবার ছুটে এসে বিছানার উপর তার ফোনটা তুলে নিল। 6:30 বাজে, কপাল চাপড়ালো। আকাশ কপাল কুঁচকে দেখছে মেয়েটার অস্থিরতা। কি হয়েছে বলবেন তো? আমি বিচে যাব, চলুন না। এই সাত সকালে ঘুম ভাঙানোর কারণ এটা? ওভাবে হেলাফেলা ভাবে বলছেন কেন? আসুন দেখাচ্ছি। প্রিয়া দুহাত টেনে আকাশকে নিয়ে আসলো ব্যালকনিতে, রেলিং ধরে দাঁড়ালো, উচ্ছ্বসিত হয়ে উঠল। দেখছেন কি সুন্দর? আকাশের দৃষ্টি প্রকৃতির রূপে মুগ্ধ হওয়া এক ফুলের দিকে। প্রিয়া বাচ্চাদের মতো খুশি। আকাশ মাথার চুলগুলো এক হাতে পিছনে ঠেলল, ঘাট ডলল নিজের, নরম গলায় বলল, খুব সুন্দর, একেবারে খুন হওয়ার মতো সুন্দর। তাহলে চলুন না, চলুন। প্রিয়া আবার একইভাবে ঠেলে ঠুলে ঘরে আনলো, আকাশকে ফ্রেশ হতে পাঠালো। খুব দ্রুত হাতে আকাশের সুটকেস থেকে তার জামার সাথে ম্যাচ করে একটা নোট গ্রিন কালার শার্ট বের করলো। আকাশ ফ্রেশ হয়ে এসে শার্টটা হাতে নিয়ে বিনা প্রতিবাদে পড়ল, চলুন ম্যাডাম। প্রিয়াকে বলতে হলো না, সে ছুটে আগে আগে বেরিয়ে গেছে। এরই মধ্যে আকাশ সেদিকে তাকিয়ে দুদিকে হেসে মাথা নাড়ল। পুরো বাচ্চা একটা, একে নাকি বউ বানানোর কথা ভাবছে সে। বিয়ে করে বাচ্চা মানুষ করতে হবে তার, বাচ্চার বাবা হওয়া বহু দেরি। ভোরের আলো এরই মধ্যে ফুটে গেছে। নিস্তব্ধ সৈকত পাড়ের টলটলে পানিতে সেই জ্বলন্ত সূর্যের আভা ছড়িয়ে পড়ে এক মনোমুগ্ধকর আবহাওয়া তৈরি করছে। বসন্তের ভোরের শীতল বাতাস নিমেষে মন শান্ত করে দিতে সক্ষম। আশ্চর্যজনকভাবে সত্যি আজকে গোটা সৈকতে এখনো কেউ আসেনি। যতদূর চোখ যায় একদম ফাঁকা। প্রিয়ার খুশিতে চোখ সিকসিক করছে। এত সুন্দর মুহূর্ত তার জীবনে বোধহয় সে আগে কখনো দেখেনি। এমন অভাবনীয় সকাল সে আশাই করেনি। দুহাত দুদিকে প্রসারিত করে চোখ বন্ধ করে মাথা আকাশ পানে হেলিয়ে জোরে শ্বাস নিল সে। ইস, কি যে শান্তি লাগছে। পায়ের জুতোটা খুলে ফেলল। চিকচিকে ঠান্ডা পানিতে নগ্ন পা ফেলেও প্রশান্তি। প্রিয় দৌড়াচ্ছে, দুহাত প্রসারিত করে, মুখ জুড়ে হাসি। আকাশ দাঁড়িয়ে আছে, বুকে আড়াআড়ি করে হাত ভাঁজ করে, নিঃশব্দ হাসছে। দেখছে সামান্য এতটুকু প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ এক প্রেয়সীকে। যেন মুক্ত পাখি খোলা আকাশে ডানা ঝাপটাচ্ছে। প্রিয়ার পরনে সি গ্রিন লেডিস শার্ট আর হোয়াইট স্কার্ট, গলায় জর্জেটের স্কার্ফ পেঁচানো। বের হওয়ার সময় আকাশকে অবশ্য সে নিজের পোশাকের সাথে মিলিয়ে সফেট শার্টই পরিয়েছে। প্রিয়া বাচ্চাদের মতো ছুটছে, পানিতে পা ভেজাচ্ছে। মুগ্ধ নয়নে এদিক ওদিক দেখছে। আকাশ তার দিকে প্রিয়াকে দৌড়ে আসতে দেখল। দুহাত মুঠো করা আকাশের সামনে এসে হাঁপাচ্ছে মেয়েটা। হাত পাতুন। আকাশ বিনা বাক্যবায়ে হাত পেতে দিল। প্রিয়ার দুহাতের মুঠো ভর্তি করুণা ঝিনুক। ছোট ছোট হাতের দুহাত ভর্তি ঝিনুক আকাশের পুরুষালী এক হাতেই জায়গা করে নিল। প্রিয়া উচ্ছ্বসিত হাসল। সুন্দর না বলুন? এখনো আকাশের দৃষ্টি তার পাখিটার দিকে। ঝিনুকে নজর গেল না। অনিমেষ তাকিয়ে আছে প্রিয়ার মুখপানে।
বাচ্চামো ভঙ্গিতে কথাটা জিজ্ঞেস করায় আকাশের ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটল। ঘোর লাগা চোখে জবাব দিল, সে তো সবসময় সুন্দর, আমার হৃদয় থমকে দেওয়ার মতো সুন্দর। আকাশের কণ্ঠ স্বরে চমকে তাকালো প্রিয়া। আকাশের কেমন কেমন নজরে লজ্জায় আড়ষ্ট হলো, বুকটা ধরফড়িয়ে উঠল। মাথা নেড়ে গলার আওয়াজ নিচু করলো, আমি আপনার হাতে এই ঝিনুকগুলোর কথা বলেছি। আকাশ প্রত্যুত্তরে তাকালো না নিজের হাতের দিকে, ওভাবে তাকে জবাব দিল, আমিও আমার ঝিনুকের কথাই বলছি। প্রিয়া বুঝলো এ লোকের সাথে কথায় সে পারবে না। ওগুলো কিন্তু ফেলবেন না বলে দিলাম। আকাশ ফেলল না, সুন্দর মতো নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলল। প্রিয়া ব্যস্ত ভঙ্গিতে নিষেধ করতে গেল, আরে করছেন কি, ধুইনি তো, বাকি আসতে, ময়লা লেগে যাবে তো প্যান্টে। লাগুক, তোমার হাতের ছোঁয়া ময়লাও আমি খুশি মনে গায়ে মাখতে পারি, এগুলো কিছু না। প্রিয়া হেসে ফেলল, হঠাৎই নিচু হয়ে দু হাতে মুঠো করে বালি তুলল, আকাশের দিকে বাড়ালো। মেখে দেই, সাদা শার্টে দেই? নো। ইয়েস দিব, শরীর চুলকাবে। তাহলে আমি ছুটবো, আমাকে ধরে দেখান বলে প্রিয়া দু পা পিছাতে থাকে। আকাশ সজোরে দুদিকে মাথা নাড়ে। ইম্পসিবল। আকাশ এহনা চৌধুরী বাচ্চাদের মতো ছোটাছুটি খেলবে? নো ওয়ে। ইয়েস। প্রিয়া ছুট লাগায়, আকাশ নিজের অজান্তেই ছোটে সে বাচ্চা মতে সাড়া দেয়। সকালবেলা খোলা আকাশের নিচে গোটা একটা সমুদ্রকে সাক্ষী রেখে প্রতিধ্বনি হতে থাকে দুই মানবীর প্রাণখেলা হাসির। বাচ্চা প্রেয়সীর ইশারায় নিজের কঠিন খোলস ছেড়ে বেরিয়ে আসা এক উন্মাদ প্রেমিকের সেই পাগলা মতো দেয়া সায়। ছুটতে হয় না বেশি দূর, আকাশের উড়ন্ত কদমের সাথে পেরে উঠলে তবে তো বাজ পাখির মতো ধরে ফেলে প্রিয়াকে। এক হাতে জড়িয়ে নেয় তুলতুলে মেধিন বাঁকানো কোমর, ভূমি থেকে তুলে ফেলে শূন্যে ঘোরাতে থাকে। সেভাবেই উন্মাদের মতো হাসছে প্রিয়া। আকাশের গম্ভীর মুখটাও হাসিতে প্রশস্ত আজকে। সি পাল বিচ হোটেলের 5 তলার একটি বেলকনি থেকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ একজন। জনমানববিহীন সমুদ্র সৈকতে একজোড়া কপতির প্রেম উল্লাস এখন থেকে স্পষ্ট, এখান থেকে প্রতীয়মান। সকালবেলা ঘুম ভাঙায় রিয়ান সিগারেট হাতে সবে এসেছিল ব্যালকনিতে। ফাঁকা সৈকতে দৌড়াতে থাকা দুজনকে চোখে পড়তে খুব একটা সময় তার মোটেও লাগলো না। তবে বেশি কিছুক্ষণের কষ্টতে চিনতে পারল তাদের। চোয়াল শক্ত হয়ে এলো। আকাশ প্রিয়াকে দুহাতে কোমরে ধরে শূন্যে ধরে আছে। প্রিয়া মুক্ত পাখির মতো দুহাত মেলে আছে। এক অন্যরকম দৃশ্য, মুগ্ধ হওয়ার মতোই। তবে রিয়ান তার কোনটাতেই হতে পারল না। শক্ত হাতে চেপে ধরল ব্যালকনির রেলিং। মাথার আগে দপদপ করছে। পকেট থেকে ফোন বের করলো, দ্রুত ডায়াল লিস্টে হাতটাই খুঁজে বের করলো কাঙ্ক্ষিত একটি নাম্বার। কুটিল হাসি ছড়িয়ে পড়ল মুখে। চট করে ডায়াল করলো। ওপাশের ব্যক্তিটির যথাপরং বিরক্ত হলো এত সকাল সকাল কল দেয়। তবে এপাশ থেকে রিয়ানের কথায় নিমেষে শান্ত হলো। দুজনের মুখেই পালা করে হাসি ছড়িয়ে পড়ল। চৌধুরী বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে সকলে, বাড়ির কর্তারা সকাল সকাল উঠে চা পান করেন, নিউজ পেপার নিয়ে বসেন। বাড়ির কর্তৃত্বর বেলাও করে ঘুমানোর অভ্যাস নেই কারো। আকাশের যৌথ পরিবার, তার বাবা চাচা 4 ভাই একসঙ্গেই থাকেন। বলা বাহুল্য দাদা দাদিও বেঁচে আছে তাদের এখনো। অয়ন আকাশ ছাড়াও তাদের বাবা মায়ের আরও একটি কন্যা সন্তানও আছে, আকাশের ছোট বোন আরশি। মেজো চাচা সেজো চাচা দুজনেরই 1-2 করে কন্যা সন্তান। আকাশের ছোট চাচা বিপত্নিক, বিয়ের পরের বছরেই স্ত্রীকে হারান সন্তান জন্ম দিতে গিয়ে। স্ত্রী সন্তান হারানোর পর আর দ্বিতীয় বিয়ের কথা ভাবেননি তিনি। ভাইয়ের সন্তানদের নিয়ে জীবন দিব্যি কেটে যাচ্ছে তার। আকাশের মা আমেনা চৌধুরী বর্তমানে গৃহিণী হলেও এককালে স্কুল শিক্ষিকা ছিলেন। যথেষ্ট শিক্ষিত এবং মুক্তমনা মহিলা। ছেলেমেয়েদের বন্ধুর মতো ট্রিট করে। চায়ের ট্রেটা নিয়ে বসার ঘরে এগিয়ে গেলেন। স্বামী দেবরদের হাতে এক এক করে চায়ের কাপ তুলে দিলেন। স্বামীর দিকে তাকালেন, ছেলেগুলো কি বনবাসে দিলে তোমরা? আকাশের বাবা শাহজাহান চৌধুরী মুখ তুলে তাকালেন স্ত্রীর দিকে। আনমনে চোখ ছলছল করছিল। তা কেন হবে? সামনের সপ্তাহে আসবে ওরা, বলল তো।
আমেনা চৌধুরীর মুখে মোটেও হাসির আভাস দেখতে পাওয়া গেল না, বরঞ্চ আরও মুখটা মলিন হলো। স্বামীর দিকে অভিমান করে কড়া গলায় বললেন, আমাকে মিথ্যে আশ্বাস দেবে না? গত কয়েক মাস হলে একই কথা বলছেন আপনারা। আমার দুটো ছেলেকেই কাজের চাপে পিষে ফেলেছেন। তেমন নয়, ওদের দু ভাইকে আসতে বলেছিলাম আমি, ওরাই। আমেনা চৌধুরী স্বামীর কথা শেষ হতে দেয় না, প্রতিবাদ করে বসে, তাহলে বুঝুন আমার বাচ্চা ছেলে দুটোকে কি পরিমাণ কাজের চাপ দিয়ে রেখেছেন। 5 মাস হলো বাড়িতে আসতে পারে না। কর্তারা আমেনা চৌধুরী আমার বাচ্চামো কথায় হো হো করে হেসে ফেললেন। অভিমান আরও গভীর হলো তার। শাড়ির আঁচলে ভেজা চোখ জোড়া মুছলেন। আমি আমার ছেলেদের বিয়ে করাবো, ওদের বাড়ি আসতে বলুন, আর আপনাদের কাজ আপনারা সামলাবেন। ওদের বাড়ি থেকে যদি অফিস করতে দেন তো করবে, না হলে দরকার নেই, আমি আর ওদের দূরে রাখবো না। বেশ, তোমার ছেলেদের আমি আজই বলবো, ওরা না আসলে কিন্তু আমার দোষ নেই। আর রইল বাকি বিয়ে, সেটাও তারা এখন রাজি হবে কিনা দেখো, আমার তো সমস্যা নেই শ্বশুর হতে। আমেনা চৌধুরী মুহূর্তের মধ্যে পড়লেন বসে স্বামীর পাশে। বলছি যে আমার বড় ভাই বলছিল আপুর কথা। শাহজাহান চৌধুরী মাথা নাড়লেন, 4 কাপে চুমুক দিলেন। সে তো বলছে, কিন্তু তোমার বড় ছেলের বিয়ে না দিয়ে ছোটটার কথা সে কি রাজি হবে? তার তো পছন্দ অপছন্দ থাকতে পারে। আমেনার মুখটা গম্ভীর হলো। সত্যি তো, তার ভাইয়ের মেয়ের সাথে আকাশের বিয়ের কথা বলে, তবে অয়নকে আগে বিয়ে না করিয়ে। মুখ আরও মলিন হয় তার। অয়নটা তো বিয়ের কথা শুনলেই রেগে যায়, তাকে রাজি করাবে কি করে? বেশ বেলা হয়েছে, রোদ গাঢ় হয়েছে, তবে উত্তাপ তেমন নেই। দমকা বাতাসে সে উত্তাপ গায়ে লাগছে না, বরং শীতের সকালের মিষ্টি রোদের মতোই লাগছে। সৈকত জুড়ে এখন টুকটাক 2-1 শৌখিন সকালপ্রেমী মানুষদের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও তা হাতে গোনা কয়েকজন। বালির মধ্যে পাশাপাশি বসে আছে আকাশ প্রিয়া। প্রিয়া বালিতে আঙ্গুলের সাহায্যে নিজেদের নাম খোদাই করতে ব্যস্ত। সুন্দর করে লিখলো আকাশ প্রিয়া, বড্ড ছেলে মানুষই কাজ। আকাশের তা ভালো লাগছে দেখতে, ঝিনুক দিয়ে সাজালো। সে নামের আশেপাশে সত্যি সুন্দর লাগছে খুব। প্রিয়া একগাল হাসলো, সেদিকে তাকিয়ে পাশ ফিরে তাকালো আকাশের দিকে। লোকটা বরাবরের মতোই ঘোর লাগা দৃষ্টি স্থির করে রেখেছে তার দিকে। এ দৃষ্টিতে প্রিয়ার বুকের ভেতরে কিছু একটা হয়। মানুষটা একদম বুঝতে পারে না। প্রিয়া দ্রুত নজর সরিয়ে নেয়। ওই সুদর্শন পুরুষের এলোমেলো চুলগুলো যখন কপালে আছড়ে পড়ে, কি যে সুন্দর লাগে। তার হাতের ভিতর এক প্রকার নিষ্পিস করে সে চুলগুলো আলতো হাতে কপাল থেকে সরিয়ে দিতে, আবার নিজের হাতেই সেটা এলোমেলো করে দিতে। কিন্তু ভারী লজ্জা লাগে তার। মাঝে মধ্যে কি একটা হয়, লজ্জার মাথা খেয়ে উল্টাপাল্টা করে বসে। কিন্তু সে তো নারী, সবসময় সে সাহসী কুলায় নাকি? তার ভিতরটাও তো কেঁপে ওঠে, নারীত্ব জেগে ওঠে। প্রিয়ার রক্তিম মুখ আড়াল করতে মাথা এলিয়ে দেয় আকাশের ডান কাঁধে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জিম করা শক্তপোক্ত ফোলা বাহু। মুখ লুকাতে চায়, ফিসফিস কণ্ঠে বলে, ওভাবে তাকাবেন না প্লিজ, আমি সহ্য করতে পারি না। আকাশ ফিসেল হাসে, খারাপ লাগে। প্রিয়া সজোরে মাথা নাড়ে দুদিকে, মুখ ঘষে পেশিবহুল বাহুতে। তবে বুকটা ধুকপুক করে। কতটা? অনেকটা। আমি তো জানতাম তুমি অনেক সাহসী, হাড়টা তো দুর্বল কেন তাহলে? কে বলল সাহসী? আকাশ বাঁকা হাসে, মুখ নামায় প্রিয়ার কানের কাছে। কানের নরম লতিতে আকাশের তপ্ত নিঃশ্বাস অনুভব করতেই কেঁপে ওঠে মেয়েটা। আকাশ হাসকি স্বরে বলে, তাহলে মাঝে মধ্যেই যে আমার থেকে বেশি সাহস জাগে তোমার মধ্যে, আমাকে পাগল বানাতে কোলে। বাকিটা শেষ করার আগে চেপে ধরল আকাশের মুখ। ইস, লজ্জা দিচ্ছেন কেন? চুপ, একদম চুপ। আকাশের হাসি পায়, লজ্জারুণ মুখটা পরখ করতে চায়, তবে প্রিয়া মুখ গুজে আছে তার বাহুতে। একটু মুখটা দেখতে দিন ম্যাডাম, লজ্জা পেলে চলে এত? কালকের পর তো লজ্জা কাটা উচিত ছিল। আপনি আসলেই নির্লজ্জ, অসভ্য একটা পুরুষ। কথা কম বলতে পারেন না? আকাশ শব্দ করে হাসতে চায়, তবে হাসে না। হাসিটুকু আড়াল করে একই হাসকি স্বরে বলে, এখনো তো এক অংশ দেখনি আমার নির্লজ্জতা, ওগুলো তো জাস্ট ট্রেইলার। হলিউড মুভিতে একসাথে ক্রিয়েট করব। 50 শেড অফ গ্রে এর নিউ ইয়র্কের ডার্ক ভার্সন। লজ্জায় মুখ অস্বাভাবিক লাল হয়ে গেছে প্রিয়ার, কান দিয়ে গরম ধোয়া উঠছে।
গাল দুটো পাকা টমেটোর মতো লাগছে। নাকের ডগাও তাই আচমকা কামড়ে ধরল আকাশের বাহুতে। আকাশ চোখ মুখ খিঁচে নিল, তবে বাধা দিল না, আর না তো কোনো শব্দ করল। সফেদ শার্টটা ফোটা ফোটা লাল দাগ দেখতে পাওয়া গেল। প্রিয়া চমকে উঠল। আকাশ ঘাড় কাত করে দেখল, মুখটা অসহায় বানিয়ে নিল। কপট অভিনয়ের বুলি ছুড়ল, পাবলিক জায়গাতেই এত কামড়াকামড়ি, পার্সোনাল স্পেস পেলে আর কোথায় কোথায় কতভাবে যে কামড়ে ধরবে খোদা, সহায় হও আমার প্রতি। নিজের করা কর্মকাণ্ডে অনুতপ্ত হচ্ছিল প্রিয়া। আকাশের এহেন ঠোঁটকাটা কথায় নিমেষেই মায়া দয়া চলে গেল। মুখ ভেঙালো, মুখ লুকিয়ে কার জন্য আফসোস করছে। 1 নাম্বারের নির্লজ্জ একটা লোক, গিরগিটি একটা, সবার সামনে সেজে থাকে রামগরুদের ছানা, হাসতে তাদের মানা, আর এদিকে তার কাছে সুযোগ পেলেই। লোকটার অনুভূতি তার সামনে প্রকাশের একবেলার মধ্যেই সেই 5 মাসে তাদের মধ্যে হওয়া সব ঘটনার দুয়ে চার মিলিয়ে ফেলে এই সিদ্ধান্তে এসেছে যে লোকটার এক ফোঁটা লজ্জা নেই। সবার সামনে ভালো মানুষ, সো কল্ড মুডি বস হওয়ার নাটক করলেও তলে তলে টেম্পু না হেলিকপ্টার চালায় এ লোক। মুখ লুকিয়ে হাত জড়িয়ে বসে রইল দুজন। খোলা আকাশের নিচে ভালোবাসার মানুষটাকে জড়িয়ে নিশ্চুপ বসে থাকার একটা আলাদা শান্তি হয় বোধ হয়। আপনার আকাশ ভালো লাগে? মোটামুটি। আমার কিন্তু আকাশ খুব পছন্দ, খুবই। আকাশ, বৃষ্টি, সাথে শাড়ি, এই 3টে জিনিস আমার এত শান্তি মেলে। প্রিয়ার কথায় আকাশের চোখের সামনে ভেসে ওঠে প্রথম যেদিন প্রিয়াকে দেখেছিল সেদিনও বৃষ্টি ছিল, আর প্রিয়া একটা আকাশি কালার শাড়ি পরা ছিল। বুকটা ধকধক করে উঠল সে কথা মনে পড়তেই। মুখে অবশ্য কিছু বলল না, নীরবে শুনতে লাগলো প্রেয়সীর কথা। জানেন, আমি ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে কাটাতে পারি। জানি না, শুনতে খারাপ লাগবে, অবাক লাগবে, কিন্তু কি যে ভালো লাগে। ওই আকাশ নাকি তাকে জাপটে ধরে আছেন, সে আকাশ। প্রিয়া মিষ্টি করে হাসে, হাতের বাঁধন আরো দৃঢ় করে, দুটোই। দুজনে যখন হোটেলে ফিরল তখন প্রায় 9:45 বাজে। বিচে এখন বেশ ভিড় হওয়া শুরু হয়েছে। আগেই শিয়াকে আকাশ জানিয়ে দিয়েছে প্রিয়া তার সাথে আছে, চিন্তার কোনো কারণ নেই। বিধায় তাদের খোঁজ করা হচ্ছে না। ব্রেকফাস্ট সাইডে আসতে চোখে পড়ল সবাই প্রায় একসাথে বসেছে। আকাশ প্রিয়াকে নিয়ে এগিয়ে গেল সেদিকে। রিয়ান চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল। টেবিলের নিচে রাখা নিজের হাতটা মুঠো করে হয়ে গেছে। সবাই মিটিমিটি হাসছে। প্রিয়া লজ্জা পেল খানিকটা। চেয়ার টেনে প্রিয়াকে বসতে দিয়ে পাশের চেয়ারেই বসলো আকাশ। গম্ভীর মুখে সবাইকে ধমক দিতে চাইল, এভাবে হাসার কি আছে? টেবিলে হাসা, এবার হাসির শব্দ আর নিশ্চুপ রইল না। সকলে শব্দ করে হেসে ফেলল। বরাবরের মতে রাতুল মুখ খুলল। সবার আগে আমি দুধে মিশে গেছে। প্রিয়া লজ্জা আড়ষ্ট হলো, শূন্য প্লেট আঙুল বোলাচ্ছে। আকাশ কপাল কুঁচকালো, হাত বাড়িয়ে পরোটা তুলে দিল প্রিয়ার প্লেটে। উল্টাপাল্টা বকবি না। সবাই হো হো করে উঠল, টিস্যু ছুঁড়ে মারল রাকা আকাশের দিকে। আমরা কিছু দেখিনি ভেবেছিস? হ্যাঁ, কোলে করে যে আকাশে উড়ে যেতে চাচ্ছিলি, কি ভেবেছিস আমরা জানবো না? রাতুল সাথে সাথে হাতের ফোনে একটা ভিডিও চালু করে দিল। প্রিয়ার দুঠোঁট বিষয়ে ফাঁকা হয়ে গেল, লজ্জায় গাল দুটো রক্তিম হয়ে এলো, 2 হাতে মুখ চেপে মাথা নোয়ালো। আকাশ স্বাভাবিকভাবে দেখল সে ভিডিও। আজ সকালে তার আর প্রিয়ার মুহূর্তগুলো সম্পূর্ণ ভিডিও করা। বেশ কয়েকটি ক্যাপচার ফটো আছে, একদম স্পষ্ট। বন্ধুরা যে সবটাই দেখেছে আর শয়তানি করতে সব প্রমাণও রেখে দিয়েছে তার বেশ বুঝতে পারল সে। নিজের প্লেটে ফ্রুট এগিয়ে নিল। উদাস গলা বলল, ভুল দেখেছিস, এরা অন্য কেউ। রাতুল লাফিয়ে উঠল, কাটা চামচ শক্ত করে হাতে ধরা, যেন আক্রমণ করবে। কপট রাগ দেখালো সে, চেঁচিয়ে উঠল এক প্রকার, শালা আইফোন 17 Pro Max আসার 3 দিন আগে কিনেছি। আমার ফোনের ক্যামেরা যে সন্দেহ করস, মানব না আমি। কত দিয়ে কিনেছি জানোস? আকাশ হেসে ফেল রাতুলের কথার ভঙ্গিতে। শুধু আকাশ নয়, উপস্থিত সকলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। এইসবের মধ্যে হাসির আভা নেই একটি মানুষের মুখে। রিয়ান রাগে হিতে জ্ঞান হারিয়ে ফেলেছে। নিজেকে সামলানো কষ্টকর হয়ে পড়ছে তার। ঝট করে উঠে দাঁড়ালো, এমন সিরিয়াস ভঙ্গিতে তার উঠে দাঁড়াতে থমকে গেল সবাই। আমি রুমে যাচ্ছি।
কারোর কিছু বলার সুযোগ দিল না সে, গটগট পায়ে চলে গেল সেখান থেকে। সবার চোখে মুখে বিস্ময়ের ছোঁয়া খানিকটা। রাতুল কেবল অবাক হলো না, চোখ মুখ জ্বালা করছে তার। সামনে বড়সড় ঝামেলার আভাস পাচ্ছে, অসহায়ও লাগছে তার নিজেকে। তাকালো আকাশ আর প্রিয়ার দিকে। প্রিয়া নববধূর মতো লজ্জায় রাঙা হয়ে গেছে। আকাশ ঠোঁট টিপে নিঃশব্দে হেসে খাবার মুখে তুলছে, মাঝে মধ্যেই এটা ওটা তুলে দিচ্ছে প্রিয়ার পাতে। কি সুন্দর দৃশ্য! এটা সে কি করে নষ্ট হতে দেয়? দেবে না, একদমই দেবে না। হ্যাঁ রে আকাশ, কাহিনী কখন থেকে শুরু সেটা বল। তুষির কথায় আকাশ মুখ তুলল না, বরং বাকি সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে আকাশের জবাব শোনার জন্য। অয়ন ভাইয়ের কাঁধে হাত রাখলো, আমিও জানলাম না। আকাশ আসলে এবার সবার মুখ পরক করলো। প্রিয়া মাথা ঝুঁকিয়ে আছে, তেমন কিছু না। কি জানাবো? তেমন কিছু না। আমাদের বলদ মনে হয়, সত্যি বল। সেই শুরু থেকে জানি আমি সব, আর এখন আমাকেও বললি না। রাতুলের দিকে তাকালো আকাশ, বলার সুযোগ পেলাম কই? এত ঘটা করে বলার মতো তো কিছু ঘটেনি। বলতাম, তার মানে কাল রাতে আবার এক দফা হয়েছে টেবিলে হাত ঠুকরে দেখা গেল সবার। আকাশ আর চোখে তাকালো প্রিয়ার দিকে, মৃদু হাসলো, মুখে বলল না কিছু, মাথা নাড়লো খানিকটা। আরে বেটা, জানতাম আগুন আর ঘি পাশাপাশি থাকে কিসের সঠিক সময়। শাট আপ রাতুল, আমাদের দেখে একটু কথা রয়েছে বল তোরা। যতই হোক আমরা তোদের বড় ভাই বোন। লজ্জা পাচ্ছে আমার বোনটা। এমন সময় বোনের মজা করাটাও পছন্দ হলো না প্রিয়ার। এটা মজা নেওয়ার সময় কোথায় থেকে একটু লজ্জার হাত থেকে বাঁচাবে তা নয়, আর নিজেও তাদের সাথে তাল মেলাচ্ছে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে ধীরে সুস্থে যার যার রুমে এসেছে সবাই। কিছুক্ষণ পরেই বাইরে বের হওয়ার প্ল্যান। এখানে অবশ্য অন্য স্টাফরা নিজেদের পরিবার নিয়ে আলাদা আলাদাই ঘুরবে। আকাশরা অবশ্য একসাথে বের হবে সবাই। তাদের অফিস স্টাফদের অনেকে ঘুরতে চলে গেছে। আজকে সারাদিন কক্সবাজারের এখানে কাটিয়ে কালকে আবার তারা বান্দরবনের দিকে যাবে। আজকে দ্রুত এদিকটা ঘুরে দেখবে। তাই বরাবরের মতোই সব থেকে উচ্ছ্বসিত প্রিয়া সে মুহূর্তের মধ্যে তৈরি হয়ে এখন টোটো করে ঘুরঘুর করছে বোনের পিছন পিছন। শিয়ার রয়ে সে তৈরি হচ্ছে, তার বের হবে আরও একটু পরে। এত তাড়াহুড়ো করার মানেই হয় না। প্রিয়াকে অবশ্য সে কথা বোঝানোর সাধ্য নেই কারোর। প্রিয়া ব্যস্ত হাতে আকাশকে মেসেজ করে যাচ্ছে দ্রুত বের হতে, যদিও রিপ্লাই আসছে না। সে মহা বিরক্ত হচ্ছে। একবার আকাশের ঘরের দিকে পা বাড়াতেই সকালের ঘটনাগুলো চোখে ভাসতে লজ্জায় সিটিয়ে আর সে রুমের দিকে যাওয়ার কথা ভাবেনি। সে ড্রেসিং টেবিলে মেকআপের টাচ আপ দিচ্ছে। প্রিয়া বিরক্ত মুখে তাকে বলে, আপু তুই এত লেট করবি, আগে বুঝলে সকালে উঠেই তোকে রেডি হতে বলতাম। আমি লেট করিনি, তুই হলি ফার্স্ট। ওটাই না, দ্রুত করতো। শিয়া বোনের পাগলামিতে পাত্তা দিল না। প্রিয়া হাত বাড়িয়ে নিজের সানগ্লাস আর হ্যান্ডব্যাগ নিয়ে বেরিয়ে এলো। করিডোর জুড়ে পায়চারি করছে সে। আজ একটা লং আনারকলি পড়েছে, হোয়াইট কালার, গলায় ওড়নাটা ঝুলানো, চুলগুলো আপাতত উঁচু করে ক্লেসার দিয়ে বাঁধা। বেরিয়ে পড়ে খুলে দেবে আর কি। পায়চারির মধ্যেই দরজা খোলার শব্দ পাওয়া গেল। রিয়ান বেরিয়েছে, তাকে দেখে হাসি ফুটলো প্রিয়ার মুখে। যাক, অন্তত একজন তো বের হলো। দ্রুত এগিয়ে গেল তার দিকে। রিয়ান মৃদু হাসলো সামনে আসা মেয়েটাকে। এ দুনিয়ার নারী বলে মনে হলো না। সাদা পোশাকে অন্যরকম লাগছে, সুন্দর। পাতলা ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক, চোখে কাজল, কপালে ছোট্ট একটা টিপ, চুলগুলো উঁচু করে বাঁধা, চোখ সরানো দেয়। ভাইয়া, আপনি অ্যাটলিস্ট বেরোলেন, সবে এত লেট কি বলবো? রিয়ান হাসলো। এসো। প্রিয়া সমান তালে রিয়ানের সাথে এগিয়ে গেল, গিয়ে দাঁড়ালো ফাঁকা করিডোরে। রিয়ান বারবার আর চোখে দেখছে তার পাশে থাকা পরীর মতো মেয়েটাকে। ভাই আজ রাতে পার্টি হবে? রাকিব বলল তো। হোটেলেই? হ্যাঁ, নিচে ওই যে সুইমিং পুল দেখছো ওখানে। প্রিয়ার চোখ দুটো জল জল করে উঠল। জায়গাটা খুব সুন্দর, খোলা আকাশের নিচে রাতে সাজলে খুব সুন্দর লাগবে। প্রিয়া, জি ভাইয়া। তোমার সাথে এমন কখনো হয়েছে, মনে করো তুমি একটা জিনিস খুব পছন্দ করো, জিনিসটা একটা সময় তুমি পেলেও পরে দেখলে জিনিসটা আরও আগে থেকে অন্য কারোর ছিল, কি করবে তখন? প্রিয়া বোকার মতো তাকালো রিয়ানের দিকে। খানিক সময় ভাবলো কিছু একটা আনমনে। ভাবুক গলাতে বলল, ফেরত দিয়ে দেব। কেন? এ বাবা, জিনিসটা তো তার, আমার আগে তার অধিকার। সামান্য মিস আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে, তার জিনিস তাকে দিতে হবে না?
রিয়ান বাঁকা হাসলো, মন খারাপ হবে না? প্রিয়া দুদিকে সমান তালে মাথা নাড়ল। আমি কি বাচ্চা, মন খারাপ হবে? হয়তো হবে সামান্য, কিন্তু সেটা জোর করে রেখে অন্যকে কষ্ট দেওয়ার মানে হয়? রিয়ান সামনের দিকে তাকিয়ে রইল, মুখ জুড়ে হাসি বিরাজ করছে। বাস্তবে তেমন, কিন্তু কঠিন জানো তো। তা তো হবেই, তাও দিয়ে দেবে? অবশ্যই। তুমি খুব সুন্দর প্রিয়া। হঠাৎ রিয়ানের কথায় থমকে গেল প্রিয়া, চট করে তাকালো। রিয়ান তার দিকে তাকিয়ে, নজরটা কেমন একটা অন্যরকম, কেমন একটা অস্বস্তিতে ছেয়ে গেল পুরো শরীর। ঘাড় ঘুরিয়ে দেখলো পিছনে কেউ এখনো বের হয়নি। সত্যি বলছি, খুব সুন্দর। প্রিয়া হাসার চেষ্টা করলো, নরম গলায় বলল, থ্যাংক ইউ ভাইয়া। রিয়ান খানিকটা ঘেঁষে দাঁড়ালো। প্রিয়া সরতে পারল না খুব একটা, পাশে রেলিংয়ে আটকা পড়লো, আড়ষ্ট হয়ে সামনে তাকিয়ে রইল। তোমাকে প্রথম দেখেছিলাম কবে জানো? প্রিয়া মুখে বলল না কিছু, দুদিকে মাথা নাড়ল। আমরা যেদিন প্রথম চট্টগ্রামে আসি, পরের দিন আর কি, সবে জিপ নিয়ে বের হচ্ছিলাম। রাস্তায় তুমি যাচ্ছিলে, সাথে তোমার কোনো ফ্রেন্ড ছিল হয়তো বা, সেদিনই চোখ আটকে গেছিল। প্রিয়ার অস্বস্তি এবার আরও বাড়ল। কেন যেন সে নিজেও বুঝলো না। রিয়ান কথাগুলো স্বাভাবিকভাবে বলছিল, তবে কথার টোনে কিছু একটা ছিল বোধ হয়। নারীদের সিক্স সেন্স সেটা ধরতে পারছে। সরে যেতে চাইলেও পারছে না, বেয়াদবি দেখাবে কি। হঠাৎ দরজায় শব্দ পাওয়া গেল আবার। প্রিয়া ফট করে ঘুরল সেদিকে। রাতুল বেরিয়েছে। রাতুলকে দেখে কেমন একটা হাঁপ ছাড়ল সে। কথা বলার ভঙ্গিতে দ্রুত এগিয়ে গেল। রাতুলের দু চোখের মাঝে ভাঁজ পড়েছে বেশ খানিকটা দৃষ্টি রিয়ানের দিয়ে। রিয়ান রেলিংয়ে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রিয়া কাছে আসতেই একগাল হাসল রাতুল। তোমার সিনিয়র ফ্রেন্ড বের হয়নি নিশ্চয়ই? প্রিয়া লজ্জা পেয়ে বয়ফ্রেন্ড শব্দটা শুনে রাতুল বুঝে শব্দ করে হাসল। রিয়ানের দিকে তপ্ত দৃষ্টি প্রয়োগ করে প্রিয়ার হাত ধরে এগিয়ে গেল অন্যদিকে। দু কদম এগিয়ে গিয়ে জোরে জোরে কড়া নাড়ল আকাশের দরজায়। এমন সময় খুলে গেল দরজা। আকাশ একদম তৈরি হয়েই বেরিয়েছে। নতুন চকচকে সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো সুন্দর মতো সেট করা পিছন দিকে, হাতে দামি রোলেক্সের ঘড়ি, কড়া পারফিউমের স্মেল আসছে। কোনোটাই চোখ এড়ালো না প্রিয়ার। রাতুল এবার এগিয়ে গেল রিয়ানের দিকে। রিয়ান ওদের দিকে স্থির নজর দিয়ে ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। রাতুলকে কাছে যেতে দেখেও সে নজর সরালো না। তোকে বলেছিলাম প্রিয়ার থেকে দূরে থাকবি। রিয়ান এর মধ্যে ভাবাবেগ হলো না। পকেট থেকে সিগারেট বের করলো, ঠোঁটে ধরলো। তুই তো হাত ধরলি ওর, তোকে তো নিষেধ করার কিছু দেখলাম না। আমি ওকে বোনের নজরে দেখি। বোন ও আমার, তুইও তাই দেখ। রিয়ান শব্দ করে হাসলো। তোকে বলেছিলাম সেদিন আমি, সম্ভব নয়, ওকে আমার চাই। রাতুল তেরে গেল খানিকটা। পাগলামি করে সম্পর্কগুলো নষ্ট করতে নিষেধ করেছি। আমি জানি কথাটা এ পর্যন্ত যেন থাকে, ওয়ার্ন করছি। রিয়ান এবারও ভাবলেশীন, তবে চোখ দুটো দৃঢ় হলো। তাকালো আকাশ আর প্রিয়ার দিকে। আকাশের দরজার সামনে দাঁড়ানো দুজন বাকিদের বের হওয়ার অপেক্ষায়। আকাশের নজর ফোনে, আর প্রিয়া অনর্গল বকবক করে যাচ্ছে। রাতুল রিয়ানের দৃষ্টি অনুসরণ করে তাকালো। সরি রাতুল, মেয়েটাকে আমার চাই। ও কোনো পণ্য নয় যে টানাটানি করবি। আকাশ জানলে চোখ উপড়ে ফেলবে। তুই যে ওর বেস্ট ফ্রেন্ড সেটা মানবে না। কে বলল টানাটানি করব? যা হওয়ার একাই হবে। আর রইল বাকি আকাশের ভয়। হাসলো রিয়ান, গা জ্বালানো হাসি লাগলো সেটা রাতুলের কাছে। কেউ কিচ্ছু করতে পারবে না, ওর একার মাথায় সব বুদ্ধি নাকি। রিয়ান, আকাশ যখন জানবে তুই এমন করছিস, ওর ভালোবাসার দিকে হাত বাড়াচ্ছিস, আমাদের এতদিনের সব ফ্রেন্ডশিপ মুহূর্তেই নষ্ট হবে। হোক, ফ্রেন্ডশিপ সারা জীবন এমনিতেও থাকবে না, থাকবে আজ বাদে কাল সবার বিয়ে হবে। কতটুকু সময় দিবি? ভালোবাসা হারালে সেটা পাওয়া যায় না। আমি প্রিয়াকে। রাতুল কলার চেপে ধরল রিয়ানের, লাগামটার মুখের। তুই এমন করবি ওটা কল্পনায় ছিল না। স্টে অ্যাওয়ে ফ্রম দেম, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাতুল গটগট করে হেঁটে চলে এলো আকাশদের কাছে। প্রিয়া তখনও বকবক করেই যাচ্ছে, বাইরে গিয়ে কি করবে, কি কিনবে। রাতুলের কেমন একটা অশান্তি লাগছে মনের মধ্যে। কানে বাজছে রিয়ার কথাগুলো, ঝামেলা তো একটা
ছেলেটা করবেই বড়সড় কিছু। আসসালামু আলাইকুম। কি মনে হয় রাতুলের যে চিন্তা ভাবনা এটা কি ঠিক? আর আকাশ এবং প্রিয়ার মাঝে যে রিয়ানের এরকম এন্ট্রি হলো, এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। গল্পটা কেমন লাগছে তাও জানাবেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।